আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, আড়াই মাসে ফিলিস্তিনের গাজায় অন্তত 1707 জন নিহত হয়েছেন। বিবিসির বিশ্লেষণ, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলেও যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে। কাতারের পর এবার ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণার তীব্র নিন্দা জানালো জর্ডানও। ভারত 2047 সালের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা 10 গুণেরও বেশি বাড়ানোর লক্ষ্যে 10টি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ শুরু করবে। স্বাধীনতা দিবসের ভাষণে আশ্বাস মোদির। কাশ্মীরের হরকা বান এখন পর্যন্ত অন্তত 60 জনের মৃত্যু হয়েছে এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপে আটকে 5 শতাধিক মানুষ। যদি এই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আড়াই মাসে গাজায় 1760 জন নিহত। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় শুক্রবার জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষের দিকে 13 আগস্ট পর্যন্ত আড়াই মাসে ফিলিস্তিনের গাজায় অন্তত 1760 জন নিহত হয়েছে। ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত 27 মে থেকে 13 আগস্ট পর্যন্ত 1760 জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে নিহত হয়েছে। তাদের মধ্যে 994 জনের লাশ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটের আশপাশে এবং ত্রাণ সরবরাহ কনভয়ের আরো পাশে 766 জনের লাশ উদ্ধার হয়েছে। তাদের বেশিরভাগই নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। গত 1 আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 1373 জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে প্রাণ হারিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 23 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 12 জন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিল। এএফপি এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে 2023 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও যুক্তরাষ্ট্রের তার গ্রেফতারের কোনো সম্ভাবনা নেই। এর পেছনে রয়েছে স্পষ্ট আইনি ও কূটনৈতিক কারণ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসির এই পদক্ষেপকে ন্যায়সঙ্গত বলে সমর্থন করেছিলেন, তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, ফলে এই পরোয়ানা মার্কিন মাটিতে কার্যকর নয়। 2000 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আইসিসি প্রতিষ্ঠার মূল চুক্তি রোম সংবিধিতে স্বাক্ষর করলেও মার্কিন সিনেট তা অনুমোদন করেনি। পরে 2002 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন, যুক্তি দিয়ে এই যে আদালত মার্কিন সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে। ট্রাম্প প্রশাসন ও আইসিসির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের উদ্যোগের জেরে আদালতের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। ফলে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানায় যুক্তরাষ্ট্র কোনো বৈধতা নেই। এ কারণে পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের বৈঠকের স্থান আলাস্কায় কেবল কূটনৈতিক নয়, আইনগতভাবেও নিরাপদে বিবেচিত হচ্ছে। এর আগে 2023 সালের আগস্টে আইসিসির সদস্য দেশ মঙ্গোলিয়া সফরেও পুতিনকে গ্রেপ্তার করা হয়নি। দেশটি আদালতের আহ্বান উপেক্ষা করলেও কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখে পড়েনি। এই ঘটনা প্রমাণ করে আন্তর্জাতিক আইন তখনই কার্যকর হয় যখন রাষ্ট্রগুলো তা বাস্তবায়নে আগ্রহী হয়, আর এই ক্ষেত্রে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক ঠেকানোর মতো কোনো আইনি বাধা নেই। কাতারের পর গ্রেটার ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানালো জর্ডান। কাতারের পর এবার ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণার তীব্র নিন্দা জানালো জর্ডানও। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে। এর আগে মঙ্গলবার এক মন্ত্রিসভা থেকে বৈঠকে নেতানিয়াহু গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এতে স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে। যদিও তার বক্তব্যের সরাসরি উদ্ধৃতি প্রকাশিত হয়নি, তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা একে ভ্রান্ত উস্কানি ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এসব বক্তব্য জর্ডান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না। তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্য সংঘাতকে উস্কে দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে। জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ইসরায়েলি নেতাদের গ্রেটার ইসরায়েল পরিকল্পনার এখন অনেকটা ওপেন সিক্রেট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পরিকল্পনা নিয়ে আরো বিশদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন রয়েছে তার। সাক্ষাৎকারে নেতানিয়াহু ইঙ্গিত দেন, এই পরিকল্পনায় বর্তমান ইসরায়েল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকাগুলো এবং সম্ভবত বর্তমান জর্ডান ও মিশরের কিছু এলাকা অন্তর্ভুক্তও থাকবে।
2047 সালের মধ্যে পারমাণবিক শক্তি 10 গুণেরও বেশি বৃদ্ধি আশ্বাস মোদীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির স্বাধীনতা দিবসের ভাষণে পারমাণবিক শক্তি ক্ষমতা বৃদ্ধির জন্য একটি উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভারত 2047 সালের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা 10 গুণের বেশি বাড়ানোর লক্ষ্যে 10টি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ শুরু করবে। এই পদক্ষেপ দেশের শক্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। মোদী তার ভাষণে জোর দিয়ে বলেন, পারমাণবিক শক্তি ভারতের শক্তি চাহিদা মেটানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন, ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস প্রয়োজন। পারমাণবিক শক্তি আমাদের শক্তির নিরাপত্তা নিশ্চিত করবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং শিল্পায়নের কারণে শক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে এবং পারমাণবিক শক্তি এই চাহিদা মেটানোর ক্ষেত্রে একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। মোদীর ভাষ্য, এই 10টি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ পর্যায়ক্রমে শুরু হবে। এই চুল্লিগুলো অত্যাধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হবে, যা নিরাপত্তা ও দক্ষতার দিক থেকে বিশ্বমানের হবে। এই প্রকল্পগুলো ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে ভারতের 23টি পারমাণবিক চুল্লি রয়েছে, যা মোট 7,480 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। নতুন চুল্লিগুলো নির্মাণের ফলে এই ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কাশ্মীরি হরকাবান এখনও ধ্বংসস্তূপে আটকে 5 শতাধিক মানুষ। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলার 400টি গ্রামে বৃহস্পতিবার দুপুরে মেঘ বিস্ফোরণের কারণে সৃষ্ট হরকাবানের সরকারি হিসেবে এখন পর্যন্ত অন্তত 60 জনের মৃত্যু হয়েছে এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন। উদ্ধার কাজ জোর কদমে চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা মানুষদের বের করার চেষ্টা করছে প্রশাসন ও উদ্ধারকারী দল। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ জানিয়েছেন, 500-রও বেশি মানুষ এখনও আটকে রয়েছেন। আরও কিছু কর্মকর্তার মতে এই সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। ফারুক আবদুল্লাহ এনডিটিভিকে বলেন, আমি বিশ্বাস করি 500-রও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন। এটি গভীর শোকের মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন। ওমর আবদুল্লাহ জানিয়েছেন, প্রশাসন সব রকম পদক্ষেপ নিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকবে। স্বাধীনতা দিবসের ভাষণে ওমর আবদুল্লাহ নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, আমরা আগেই আবহাওয়ার পূর্বাভাস জানতাম। প্রশাসনের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না, ফারুক। যদি এই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। এই দেশটা এখন জনগণের, এটা এখন আর হাসিনার দেশ নয়। আমার ভোট এখন আমি দিব, সে ভোটের জন্য আমার আত্মহুতি দিয়েছি। এই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য 16টি বছর অপেক্ষা করেছি। এখন যদি কেউ সেই ভোটাধিকার হরণ করতে চায় তাহলে তার জবাব আপনারাই দেবেন। যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই দেশের মানুষ 16 বছর ধরে অপেক্ষা করছে, কিন্তু 71 বিরোধীরা ষড়যন্ত্র করে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে। ডক্টর ইউনূস সম্মানিত লোক, সারা বিশ্বে তার সুনাম রয়েছে, কিন্তু তিনি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ব্যর্থ হলে ইতিহাসে তার নাম কলঙ্কজনকভাবে লেখা থাকবে।